হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব ভালো করে কাটুক। এবং আজকের এপিসোডটি 2025-এর ফার্স্ট এপিসোড। আশা করব আজকে থেকে গল্প কথায় পথ চলা আরও ভালো হবে। তোমরা যারা এখন অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই লিখছি। ঘটনাটি 2018 সালের। সেদিন চট করে বেরিয়ে পড়লাম নিজেই ড্রাইভ করে আমার 4 চাকার বাহনে। বাড়িতে আমি একাই থাকি, আমি অকিতদার। বাড়িতে একজন পরিচারক আছে, নাম তার বিষ্ণু। সে সমস্ত দেখভাল করে। সে বলল, খাবেন না? আমি পেছনে না তাকিয়ে বাঁ হাত নাড়ালাম। তারপর গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে গেলাম। বড় রাস্তায় উঠে বাঁ দিকে ঘুরে সোজা এগিয়ে চললাম। আমাদের ছোট দোতলা বাবার তৈরি বাড়ি। মা বাবা দুজনেই গত হয়েছে। আমাদের বাড়িটা রাস্তার শেষ মাথায়। ওদিকটা রাস্তা শেষ, আর ওদিকে পানে বেশ কিছু দোতলার সমান উঁচু গাছ, তাই ওদিকটা আলো কম। তাই আমাদের রাস্তা থেকে বড় রাস্তায় আসতে অবস্থাটা উজ্জ্বল হয়ে উঠল। আমি এখন অবসর নিয়েছি, কিন্তু কিছু পুরনো কর্মক্ষেত্রের কিছু স্কুল কলেজের বন্ধুরা এখনও যোগাযোগ রাখে। তাদেরই একজন রজত কিছুক্ষণ আগে ফোন করলো কোনো জরুরি ব্যাপারে। ওর গলার স্বর শুনে মনে হলো ও খুব ভয় পেয়েছে কোনো কারণে। তাই এই তড়িঘড়ি যাত্রা। গাড়ি এগিয়ে চলেছে বেশ গতিতে। রজতের কি হতে পারে বলতে চাইল না, শুধু বলল, শীঘ্রই আয়। ও আমার স্কুলের সহপাঠী, 11 বছর একসঙ্গে পড়েছি। তারপরও বিদেশে চলে যায়, সেখানে পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিল। গত 1 বছরও কলকাতায় ফিরে আসে। আমাদের সঙ্গে যোগাযোগটা ছিল। এইসব ভাবতে ভাবতে এগিয়ে চলেছি। ও এক বিদেশিনীকে বিবাহ করেছিল, তবে ওদের কোনো সন্তানাদি হয়নি। কিন্তু ও একাই ফিরে আসে। মার্গারেট মানে ওর স্ত্রী আসেনি। এই সম্বন্ধে প্রশ্ন করলে ও এড়িয়ে যায়। ওরা বেশ ধনী পরিবার। ওর মা বাবা ইহলোক ত্যাগ করেছে। ওর এক বয়স্ক পিসি আর হারাদন্দা ওদের বিরাট বাড়ি দেখাশোনা করে। হারাদন্দা কাজের লোক, তারাও কোনো পরিবার নেই। জায়গাটা বোড়াল। ঘন্টা খানিক ড্রাইভ করে পৌঁছালাম ওদের বাড়ি। দেখি বিরাট লোহার গেটের বাইরে রজত দাঁড়িয়ে ধূমপান করছিল। আমাকে দেখে ছুটে এলো। আমি গাড়িটা একপাশে পার্ক করে নামলাম। মুহূর্তেই চোখে পড়ল ওর হাত জায়গা, চোখ মুখের অবস্থা। ওর চুল উস্কো শুষ্কো, চোখের তলায় কালি। আমি একটা সিগারেট ধরালাম। এবার রজত ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলে দিল। আমি বেশ অপ্রস্তুত হয়ে সিগারেট টান দিয়ে বলল, কি হয়েছে? ও রুমালে চোখ মুছল। আমি আবার সিগারেটটা টান দিয়ে বললাম, কি ব্যাপার বলবি তো? ও যা বলল আমি শুনে তাজ্জব বনে গেলাম। বলল, গতকাল রাতে মার্গেটকে দেখেছে। আমি বললাম, কোথায়? ও উত্তরের বলল, ছাদে। আমি অবাক হয়ে বললাম, সে তো ইংল্যান্ডে। ও বলল, না রে, তোকে সত্যি বলছি। 1 বছর আগে ইংল্যান্ডে একবার আমাদের মধ্যে ভীষণ গণ্ডগোল হয়। ও বিভিন্ন পুরুষদের সঙ্গে মেলামেশা করত, তাই নিয়ে আমাদের মধ্যে প্রায় গোলমাল হতো। একবার গভীর রাতে এই নিয়ে গোলমাল খুব উঁচুতে পৌঁছে যায়, আর হাতাহাতির মধ্যে মার্গেট রিভিল বারবার করে। আমি অস্ত্রটা ওর হাত থেকে ছাড়াতে গিয়ে ট্রিগারে চাপ পড়ে, আর বুলেট ওর গলা ভেদ করে বেরিয়ে যায় ওরই আঙ্গুলের চাপে। আমি ভয় পেয়ে গিয়ে ওর দেহটা বাড়ির পেছনে ঝোপের মধ্যে ফেলে দিই। পুলিশ আসে, প্রমাণ হয় আত্মহত্যা। সব মিটে যায়। আমিও ফিরে আসি। কাউকে এইসব বলা হয়নি, কিন্তু কাল রাতে আমি ওকে দেখতে পাই। ও অগ্নিবর্ষণ করা চোখে বলে, তোমাদের সকলকে আমি শেষ করব। আমি খুব ভয় পেয়ে যাই। নিচে নেমে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ি। ঘুম আসতে চাইছিল না, জেগেই ছিলাম।
গভীর রাতে হারাধনদার চিৎকার শুনতে পাই। তারপর ভোরবেলা উঠে দেখি হারাধনদা ওর ঘরে মৃত শুয়ে আছে। আমি কি করব ভেবে না পেয়ে তোকে ফোন করেছিলাম। তুই তো পুলিশ ছিলিস, কি করা যায় যদি সাহায্য করতে পারিস বলে আবার দু হাতে মাথা রেখে কাঁদতে লাগলো। আমি ওর পিঠে হাত বোলাতে বোলাতে ওকে ওপরে নিয়ে গেলাম। প্রথমটায় হারাধনদার ঘরে গেলাম, দেখলাম খালি গায়ে মুখ হাসি শুয়ে আছে, চোখে দুটো ঢেলে বেরিয়ে আসছে। আমি ওর সঙ্গে নিচে গেলাম। নিচে খাওয়া আর বসার পেল্লার জায়গা, সঙ্গে রান্নাঘর। আমি ওকে জল দিতে বললাম, জল খেয়ে সিগারেট ধরালাম। তারপর ওকে প্যাকেটটা দিলাম। ও সিগারেট ধরিয়ে প্যাকেটটা আমায় ফেরত দিল। পিসিমার ঘর খোঁজ করতে সে বলল উনি বেনারসে এক তীর্থযাত্রা গ্রুপের সঙ্গে দিন 7 পরে ফিরবে। আমি ডিআইজি নিরুত্তল পলকে ফোন করলাম। ও গাড়িতে অফিসে যাচ্ছিল। আমি যতটা সম্ভব সম্পর্কে ব্যাপারটা জানালাম। ও বলল বাড়ির ঠিকানাটা ওকে মেসেজ করতে। একটু পরেই বাইরে গাড়ির আওয়াজ পেলাম, তারপরই বেল। রজত ভয়ে ভয়ে আমার দিকে চেয়ে রইল। আমি চোখের ইশারায় ওকে দরজা খুলতে বললাম। ও দরজাটা খুলল। দুজন পুলিশ ভেতরে এলো, একজন বাইরে রইল। আমি আমার পরিচয় দিলাম। ভদ্রলোক আমায় নমস্কার করলো, বলল বডি কোথায়? আমি আর রজত ওপরে গিয়ে ওদেরকে দেখালাম। ওখানকার লোকাল থানায় ফোন করে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে বলল। তারপর ফরেন্সিকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে আরও কিছু লোক এলো, সবাই পুলিশের লোকজন। বাড়ির বাইরে স্থানীয় কিছু লোকজন জড়সড় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে গেল, বডি নিয়ে চলে গেল। এদিকে রজতকে বসিয়ে একজন তার ইন্টারভিউ শুরু করে দিয়েছে, মানে তার থেকে সমস্ত তথ্য জানা শুরু করে দিয়েছে। আমি একটু ফাঁকায় গিয়ে নিরুৎপলকে ফোন করে বললাম, এ তো অনেক কিছু হচ্ছে, আমি চাইছি জাস্ট ওপেন আর সাটকেস। ও তাই চাইছিল। নিতপল বলল দেখছি। তখন ইন্সপেক্টর একটা কল পেল। 2 দিন পর হু করে ফোন ছেড়ে দিল। তারপর আমার দিকে আর চোখ দেখে ওদের কাগজে আমার আর রজতের সই দিয়ে বেরিয়ে গেল। যাই, এরপর দাহ কাজ করা হবে ভাবতে লাগলাম। এরপর দেখলাম রজতের যা অবস্থা, আমি ওকে বাড়ি নিয়ে গেলাম। রাতটাও আমার সঙ্গে কাটিয়ে দিল ওর মনটাকে হালকা করার জন্য। সারাদিন যা ধকল গেছে, সামান্য কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে মর্গে পৌঁছে হারাধনদার বডি হস্তান্তর করা হলো। থানার ইন্সপেক্টর সঙ্গেই ছিল, আর নিরুত্তল পলের চেষ্টায় কাজটা সারা হলো। তারপর দাহ কাজ শেষ করে আমার বাড়িতে চলে এলাম। এদিকে সকালে উঠে খবর এলো পিসিমা বেনারসে মারা গেছে। আমরা উড়ান ধরে পৌঁছালাম বেনারস। সেখানে সেই ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হলো। সে বলল গভীর রাতের পিসি ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। ওরা রাতে আলো জেলে ওকে জিজ্ঞাসা করা হয়, উনি ভয়ত্ব চোখে এদিক ওদিক তাকায়। সে এসেছিল এই কথাই বলছিল, আমায় মেরে ফেলবে বলতে বলতে সে মারা যায়। রজত ভীষণ ভয় পেয়ে আমার হাত চেপে ধরল। পিসিমার অন্ত্যেষ্ট প্রক্রিয়া শেষ করে ফিরলাম কলকাতা। রজতর বাড়িতে যেতে চাইল না। অতঃপর আমার বাড়িতেই রইলাম। রজত ভয়ে মুভান হয়ে রইল, যেন কথা বলতে ভুলে গেছে। সামান্য কিছু খেয়ে বেশ রাত অবধি জেগে রইলাম দুজনে। রাত 3:30 বেজে গেল। আমি বাথরুমে গেলাম। রজত ভয়ে ভয়ে আমার সঙ্গে বাথরুমের বাইরে দাঁড়িয়ে রইল। হঠাৎ রজত ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল। আমি দ্রুত বাইরে এলাম। দেখি রজত মেঝেতে পড়ে চোখ বিস্মিত করে হাত দুটো ওপরের দিকে প্রসারিত করে বাঁচা বাঁচা করে চেঁচাচ্ছে। আমি লাফিয়ে রজতকে চেপে ধরলাম আর অনুভব করলাম ভয়ঙ্কর কোনো শক্তি ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কি মনে হতেই আমি উদ্যশক্তি স্তর উচ্চারণ করতে লাগলাম। আমরা ব্রাহ্মণ, আর ওই স্তব আমার কণ্ঠস্বর রচিতা মনে মনে পাঠ করি। ভোরে পুজোর সময় এই রকম টানা হ্যাচড়া চলতে চলতে মিনিট 10 চলল। তারপরে অনুভব করলাম শক্তিটার জোর যেন স্তিমিত হয়ে আসছে। ততক্ষণে রজত জ্ঞান হারিয়েছে। একসময় সে ভয়ঙ্কর শক্তিটা অন্তর্হিত হয়েছে, আর ঝপ করে আলো নিভে গেল। ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর কিছু ভেঙে পড়ার শব্দ হলো, আর মুহূর্তে আলো ফিরে এলো। দেখলাম একটা জানালার পুরো পাল্লা ভেঙে পড়ে আছে। আমি তখন স্তব করে চলছিলাম, আর 15 মিনিট পর আমি রজতকে টেনে নিয়ে গিয়ে শোবার ঘরে শুয়ে দিলাম।
তারপর তার চোখ মুখে জলে ছিটে দিতে লাগলাম। একটু পরে তার হুঁশ ফিরল, ধরপড় করে উঠে বসল। আমি তার মুখের কাছে এক গ্লাস জল ধরলাম। রজত জলটাকে চুমুক শেষ করে ভয়ত চোখে বলল, আমার ভয় করছে বলেই ঠকঠক করে কাঁপতে লাগলো। তখন ভোর হয়ে আসছে, দেখি ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি ফোন করে আমাদের পাড়ার ডাক্তারকে ডাকলাম। সে ওকে পরীক্ষা করে একটা ইঞ্জেকশন দিল, আরও কয়েকটা ওষুধ লিখে দিল। দুদিন পর রজত অনেকটা সুস্থ হলো। বেশ কিছুদিন পর আমরা দুজনে গয়ায় গিয়ে মার্গারেটের নামে বড়লোকের কাজ করলাম। এরপর আর কিছু হয়নি, তবে এখনও নাকি অনেক সময় রজত মাঝে মাঝে কিছু একটা অনুভব করে তার আশপাশে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি পড়ো। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো। এবং বলে রাখি, প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি সবসময় তোমাদের রিকোয়েস্ট করব লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকতে। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ ভয়ের, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে শুভাশিস দেবরয়। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি আমার বন্ধু শুভকে কেন্দ্র করে। শুভদের বাড়ির কথাটা আগে একটু বলে নিই। প্রকাণ্ড সে আমলের 2 পল্লার গেট, ঠেলে ঢুকলে একটা ছোট্ট মাঠ, ডান দিকে বিরাট দুর্গা মণ্ডপ, সোজাসুজি একতলা 2টো ঘর, দুর্গা মন্দিরের আগেই বড় বেল গাছ, বোধনতলা, মাঠে কিছু ফুল গাছ যেমন স্থলপদ্ম, রক্তজবা, টগর, পঞ্চমুখী জবা, একটা গন্ধরাজ গাছ আছে, আর ঘরের সামনে রকের নিচেই সারিবদ্ধ কলা ফুলের গাছ। এরপর সদর দরজা দিয়ে ঢুকেই 2টো রান্নাঘর মুখোমুখি, মাঝে একটা চওড়া রোয়াক। ডান দিকে 2 ধাপ উঠলে বিরাট দালাল। দালানের ডান দিক দিয়ে উঠে গেলে দোতলা সিঁড়ি। সিঁড়িতে উঠেই প্রথম কোনো 4টে সিঁড়ি উঠলেই দ্বিতীয় কোণ। সেখান থেকে সোজা সিঁড়ি উঠে গেছে ছাদে। ছাদের প্রান্তের 2টো ঘরে সুবোধের বাসা। একবার পুজোর সময় সুবোধের বাড়ি গিয়েছিলাম। সেদিন শুভ প্রসঙ্গক্রমে যা বলেছিল তাই আপনাদের বলছি কথক হিসাবে। যেহেতু আমারও অন্য ভাই বোনদের জন্ম ওই বাড়িতে, ওই বাড়ির 2 মহলের সব জায়গায় আমাদের অবাধ গতিবিধি। অত বড় বাড়ির কোনো জায়গা ভাঙা ইট আমাদের নক্ষতর্পণে। খিড়কির দরজা দিয়ে বেরোলো 2দিকে 2টো পুকুর আর অনেক ছোট বড় ফলের গাছ, যেমন আম, জাম, জামরুল, লিচু, নারকেল, তাল গাছ, এইসব আর কি। যাক, শুভ বলেছিল বড় হওয়ার পর থেকে দিন রাতের দিকে যখন খুশি বা প্রয়োজনে বাইরে যেতাম। ফিরতাম রাত 10টা 11টা, যখন কাজ শেষ হতো। বাইরে তখন কারেন্ট নেই, গেট থেকে ঘর পর্যন্ত ওই অন্ধকারে যাওয়া আসা। কোন দিন ভয় কাকে বলে জানতাম না, তবে রাতে আসবার সময় বাড়ির ঠিক এক জায়গায় গাটা একটু ভারী হয়ে যেত, আর সেটা হতো দোতলায় ওঠা সিঁড়িটার প্রথম কোণটার কাছে। বেশ একটা ভয় ভয় যেন। যত তাড়াতাড়ি ওই জায়গাটা পার হয়ে যাওয়া যায় সর্বদাই চেষ্টা করতাম। কেউ কোনোদিন অস্বাভাবিক কিছু দেখেনি, কিন্তু শুভ ওর ভাই বোনদের সঙ্গে কথা বলেছে, সবাই ওই বিশেষ সিঁড়িটার কোণে ভয় করে। মনে হয় কেউ যেন এইমাত্র হাত বাড়িয়ে পেছন দিক থেকে ধরবে। এই কথাটা মা বাবাকে ওরা বলেছে, কিন্তু মা একটু মুচকি এসে শুধু, কিন্তু শুভ তো ছাড়ার পাত্র নয়। একদিন ওই বাড়ির বৃদ্ধা মহিলাকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, উনি যা বলেছেন তাতে তো শুভর চোখ কপাল উঠত। দিদা বলেছিল, তুই জানিস না ওইখানেই তো এক কাজের মহিলা লোহার বিম থেকে গলায় দড়ি দিয়েছিল অনেক বছর আগে।
দিদা আরও বলেছিল ওখানে আমাদের সকলেরই গা ভারী হয়ে যায়। এই কথাটা শুনে আমি অতটা গুরুত্ব দেইনি। এইভাবে দিন কাটতে থাকে। একদিন আমার কাজ থেকে ফিরতে অনেক রাত হয়, প্রায় 11:30 12 বেজে যায়। সেদিন সাহস করে ঢোকার চেষ্টা করছিলাম, হঠাৎ আমি লক্ষ্য করলাম রেলিংয়ের মধ্যে, মানে রেলিংয়ের ওপরে কেউ যেন উল্টো দিক হয়ে বসে আছে। এই দৃশ্যটা দেখে আমি প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যাই, কিন্তু মনে একটু সাহস জুগিয়ে মনে মনে গুনগুন করতে করতে আমি এগিয়ে যাই। হঠাৎ লক্ষ্য করি একটা দড়ির মধ্যে কিছু একটা টানা পড়ে নিচে ঝুলছে। এই দৃশ্য দেখে আমি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমি বাড়ির লোকজনকে আমার আশেপাশে দেখতে পাই। বাড়ির মা বাবা সবাই বলে যে আমি ভুল দেখেছি কিছু, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কোনো ভুল দেখিনি। তারপর একজন মুনিনকে নিয়ে আসা হয়, মানে এনে তাকে পুরো বাড়িটা দেখানো হয় এবং বলে যে না, সত্যি আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি এখনও আছে, সেই বাড়ি ছেড়ে যায়নি। তার জন্য আমাদের বাড়িকে বন্ধ করতে হবে, মানে বন্ধ দিতে হবে। তারপর শেষার কার্যক্রিয়াম করে এবং আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু তারপরও আমাদের ওই জায়গাটা ভয় ভয় করত। তারপরে ওই জায়গাটাকে ভেঙে দিয়ে ওখান দিয়ে পাঁচিল তুলে দেয়। তবে আশ্চর্যের বিষয়, সেই পাঁচিলটা 1 মাসের বেশি থাকেনি, পাঁচিলটা ভেঙে পড়ে গিয়েছিল। এইভাবেই আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি, মানে এইভাবেই আমাদের সব কিছু মেনে নিয়ে আমাদেরকে চলতে হয়েছে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি অপরিসনীয়। তোমাদের কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কিন্তু জানিও। এবং সত্যি বলতে গ্রাম বাংলায় জগতে এরকম ঘটনা কিন্তু বহু শোনা যায়। তাই বলবো, তোমাদের কারোর সাথে যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেল আইডির মাধ্যমে ঘটনা লিখতে পারো। এবং বলে দিই প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং বলে দিই, তোমরা যদি মনে করো যে আমাকে ডাইরেক্টলি ঘটনা পাঠাবে, সেটাও করতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো, যারা ঘটনা শুনছো, তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের প্রথম দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। চলে যাব আজকের লাস্ট ঘটনায়। আজকের যে লাস্ট ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত। চলে যাচ্ছি ঘটনায়। আজকের যে দ্বিতীয় খবর, মানে তিনি লিখেছে শুভাশিস দেবরয়। এটা একটা হাসপাতালের ঘটনা। ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি 2023 সালে। ঘটনাটি ঘটে আমার এক ফ্যামিলি মেম্বারের সাথে। সেদিন তার টোটো থেকে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে। সেই দরুন সে হাসপাতালে যায় এবং হাসপাতাল থেকে তাকে বলে যে তাকে একদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। এই হাসপাতালটি বিধাননগরের আশেপাশে একটি হাসপাতাল। সে সেখানে যায় এবং ডাক্তারবাবুর সাথে কথা বলে এবং ডাক্তারবাবু বলে যে তাকে ছেলে কম্পার্টমেন্টে থাকতে হবে, কিন্তু সেখানে কোনো বেড ফাঁকা ছিল না। তাই তাকে বলা হয় যে ডাক্তারদের রুমের পাশে একটি গেস্ট রুম আছে, সেখানে তাকে রাতে থাকতে হবে। তো সে রাজি হয়ে যায়। সে শুয়ে পড়ে। তার সেলাইটা যাতে খুব না টানটানি পড়ে, তাকে বেশি নাড়াচাড়া করতে না করে। সে রাতের বেলা হঠাৎই, তখন 12টা 12:30 এরকম বাজে, সে অনুভব করে তার মাথায় কেউ হাত বোলাচ্ছে। হট করে তার চোখটা খুলে যায়, দেখে যে তার আশপাশে কেউ নেই, কিন্তু সে অনুভব করে যে তার মাথায় কেউ হাত বোলাচ্ছিল। হাসপাতালের আশপাশটা বেশ বড় এবং সেখানে হলুদ কালারের কিছু ট্যাক্সি দাঁড়িয়েছিল। সে জানালা দিয়ে উকি মেরে দেখে যে ট্যাক্সির আশেপাশে কিছু মহিলা
ঘোরাফেরা করছে এবং তাদের প্রত্যেকের কোলে একটা করে বাচ্চা আছে এবং বাচ্চাগুলো খুব কাঁদছে। সে খুব ভয় পেয়ে যায়, এটা তার সাথে কি হচ্ছে। হঠাৎ সে আবার তার মাথায় কারো হাত বোলানোর অনুভব করে এবং ফিসফিস করে তাকে কেউ বলছে, শুয়ে পড়, আর জেগে থাকিস না, শুয়ে পড়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ডাক্তারকে নাম্বার তো তার কাছে ছিল না। সে দরজা ধাক্কায় এবং কোনো রেসপন্স পায় না। সে কোনো রকমভাবে সে রাতটা কাটিয়ে দেয় এবং ভোরবেলায় ডাক্তারকে সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু ডাক্তার বলে তোমার মনের ভুল। কিন্তু পরে যখন সেই হাসপাতালের একজন কেয়ারটেকারকে কথাগুলো বলে, তখন সে বলেছে, আপনি যে ঘরে ছিলেন সেই ঘরে বাচ্চাদেরকে রাখা হয়, যে বাচ্চারা মারা যায় প্রসবের পরে। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায়। সে কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ চলে আসে। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো আজকের বছরের প্রথম 3টি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদেরকে বলবো, তোমাদের জীবনেও যদি কোনো ভৌতিক অলৌকিক ঘটনা থেকে থাকে অবশ্যই গল্প কথায় ঘটনা লিখে পাঠিয়ে দাও। ঘটনা লিখতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো, অথবা তোমরা আমাকে ইমেল আইডির মাধ্যমে ঘটনা লিখতে পারো। এবং বলে রাখি, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তো আমি রিকোয়েস্ট করবো লাইক শেয়ার কমেন্ট করে গল্পকথার পাশে থাকতে। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকে ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।